শহরের সবথেকে ধনী পরিবারের সুন্দরী এক মেয়ে তার থেকে অল্প বয়সী গরিব এক নাবালকের প্রেমে পড়ে, যে দিনরাত কনস্ট্রাকশন সাইডে কাজ করে কোন রকমে নিজের জীবন ধারণ করত। এখন প্রশ্ন হলো, এত ধনী পরিবারের এক মেয়ে কিভাবে এমন এক গরিব অশিক্ষিত নাবালকের প্রেমে পড়তে পারে, সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। ড্রামার শুরুতেই যে ছেলেটাকে দেখানো হয় তার নাম হলো গজুন। সে শহরের সবথেকে ধনী পরিবারের ছেলে, কিন্তু তা সত্ত্বেও সে তার প্রত্যাহিক জীবনের খরচ চালানোর জন্য একটা কনস্ট্রাকশন সাইডে কাজ করে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সে কখনোই তার পরিবারের কাছ থেকে কোনরূপ সাহায্য চায়নি। সে নিজের আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের উপরে অনেক ভরসা করত। তার এমন কঠোর জীবন ধারণের পদ্ধতির কারণে তার মা বেশ চিন্তিত হয়ে পড়ে। তাই তিনি ছেলের খোঁজ করার জন্য পয়সা দিয়ে একটা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে। তবে গজুন তার মায়ের হায়ার করা ওই ডিটেকটিভ সম্পর্কে কিছুই জানত না। সে প্রতিদিনের মতোই ওই কনস্ট্রাকশন এরিয়াতে নিজের মতো করেই কাজ করতে থাকে। কনস্ট্রাকশনের সাইড সুপারভাইজার তাকে এমন কঠোর পরিশ্রম করতে দেখে অনেক প্রশংসা করে। তো যাই হোক, কাজ শেষ করে গজুন যখন তার ঘাম এবং দুর্গন্ধে ভরা শরীর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন রাস্তার বাকি লোকেরা তাকে ঘৃণার চোখে দেখতে থাকে। এমনকি তারা সবাই তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল। তবে ঠিক এই সময়ে এক স্কুটি চালক নিজের কন্ট্রোল হারিয়ে রাস্তার সাইডে থাকা এক ফলের দোকানে ধাক্কা মারে। সাথে সাথেই ওই স্কুটি চালকের কাছে থাকা একটা ফুলের তোড়া ভুলবশত গজুনের হাতে এসে পড়ে। তখন ওই স্কুটি চালক গজুনকে অনুরোধ করে সে যেন যে কোনো প্রকারে ওই ফুলের তোড়াটা চার্চে আয়োজিত হওয়া বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দেয়। গজুন প্রথমে এতে রাজি না হলেও পরে ওই স্কুটি চালকের করুণ পরিণতির কথা চিন্তা করে সে এটা করতে রাজি হয়। এরপর গজুন ওই চার্চে পৌঁছে সাদা ড্রেস পরা অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ বিয়ের কনেকে দেখতে পায়। মেয়েটির এমন অপরূপ সৌন্দর্য দেখে গজুন এক অন্য দুনিয়াতেই হারিয়ে যায়। তারপর সে নিজেকে কন্ট্রোল করে ওই মেয়েটাকে ফুলের তোড়া দেওয়ার জন্য এগিয়ে আসে। তবে তার শরীর থেকে আসা ওই তীব্র দুর্গন্ধের কারণে মেয়েটি নিজের নাক ঢেকে নেয়। তবে গজুন তা সত্ত্বেও মেয়েটির অনেক ক্লোজে চলে আসে। আর ঠিক তখনই মেয়েটি ভুলবশত গজুনের নাকে একটা ঘুষি মেরে বসে। ফলে গজুনের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। এটা দেখে মেয়েটা তার কাছে ক্ষমা চায় এবং তারপর নিজের হাত দিয়ে রক্তটা মুছতে গেলে ওই রক্তের কিছুটা ছিটে তার সাদা ড্রেসের উপরে পড়ে। বিয়ের আগেই এমন অশুভ কর্মকাণ্ড দেখে সারা ভয়ে কাঁদতে শুরু করে। তবে গজুন তার কান্না থামিয়ে ড্রেসের উপর পড়া রক্তটাকে পরিষ্কার করে দেয়। এরপর দেখতে দেখতেই সারার বিয়ের সময় হয়ে আসলে সে গজুনকে চিরতরে বিদায় জানায়। তবে গজুন এক অন্য উপলব্ধি নিয়ে সারার দিকে তাকিয়ে থাকে, যেন তার সঙ্গে সারার অতীতের কোনো গভীর সম্পর্ক রয়েছে। এখান থেকে সারার অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় সারাকে জন্ম দেওয়ার পরেই তার মা এই দুনিয়া ছেড়ে চলে যায়। আর তখন থেকে তার বাবা একাই তাকে মানুষ করেছে। আসলে সারার বাবা এক বিশাল বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক। সে যেহেতু ছোট থেকেই সারাকে কখনোই তার মায়ের খামতি অনুভব করতে দেয়নি, তাই সারাও তার বাবাকে অনেক ভালোবাসে। এমনকি তার বাবার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত সে হাসি মুখে মেনে নেয়। ছোট থেকেই সারা পিয়ানো বাজানোতে অনেক দক্ষ ছিল। তো যাই হোক, এইভাবেই সময়ের সাথে সাথে সারা যখন বড় হয় তখন তার বাবা তাকে কোনো কিছু না বলেই তার বিয়ে ঠিক করে দেয়। আর সারা সব সময়ের মতোই তার বাবার এই সিদ্ধান্তটাকে হাসি মুখে মেনে নেয়। দেখা যায় সারার যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার মা যথেষ্ট লোভী এবং স্বার্থপর প্রকৃতির এক মহিলা, কারণ সে সারার সঙ্গে তার ছেলের বিয়ে দিচ্ছিল যাতে তারা সারা সম্পত্তি ভোগ করতে পারে। এখান থেকে সিন পুনরায় বিয়ের দিনে ফিরে আসে। দেখা যায় সারা চার্চে বসে তার বাবার আসার অপেক্ষা করছিল। তবে তার বাবা চার্চে ঢোকার আগেই তার কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করলে সে জানতে পারে তাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এটা শোনা মাত্রই হার্ট অ্যাটাক হয়ে সারার বাবা সাথে সাথেই মারা যায়। এদিকে এই খবরটা যখন পুরো চার্চে ছড়িয়ে পড়ে তখন সারার শাশুড়ি মা পাগল হয়ে ওঠে এবং সারার সঙ্গে বিয়ে ভেঙে ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমন দৃশ্য দেখে সেখানে বসে থাকা সমস্ত অতিথিরা বেশ অবাক হয়। বিয়ে একটা মেয়ের জীবনের সবথেকে মূল্যবান মুহূর্ত, তবে সারার কাছে এটা তার জীবনের সবথেকে বাজে অভিজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। কারণ একদিকে তার বাবার মৃত্যু হয়েছে, অন্যদিকে তার শাশুড়ি মাও বিয়েটা ভেঙে দিয়েছে। আর একই সাথেই তার অবশিষ্ট সম্পত্তি সরকার আইনের আওতায় এনে বাজেয়াপ্ত করে নিয়েছে। সারা সর্বশান্ত হয়ে শেষমেশ তার বাবার সেক্রেটারির কাছে যায়। ওই সেক্রেটারি তাকে পরামর্শ দেয় সে যেন কিছুদিনের জন্য এখান থেকে অন্য কোথাও চলে যায়, না হলে লোকেরা পয়সা আদায়ের জন্য তার উপর অত্যাচার করবে। এটা বলেই সে সারাকে নিজের সামর্থ্য মতো কিছু অর্থ দেয় এবং বলে সে যেন তার নিজের খেয়াল রাখে। এরপর সারা শেষবারের মতো তার নিজের বাড়িতে আসে। তারপর উদাস হয়ে নিজের ভালোবাসার পিয়ানোটাতে অসাধারণ একটা মিউজিক বাজিয়ে মনের দুঃখগুলো প্রকাশ করার চেষ্টা করে। সিন এখান থেকে গজুনের কাছে শিফট হয়। দেখা যায় দুজন ব্যক্তি তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে। তাই সে দ্রুত জানালা দিয়ে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে সারার ঘরের সামনে চলে আসে। আর তখনই সে সারার বাজানো সেই দুঃখ ভরা মিউজিকটা শুনতে পায়, যা তার চোখে জল এনে দেয়। গজুনের কাছে এখন যাওয়ার মতো কোনো ঘর
ছিল না। তবে ঠিক তখনই সে বাস স্ট্যান্ডে থাকা একটা পোস্টারে অদ্ভুত এক জায়গা সম্পর্কে জানতে পারে। সেটা ছিল এমন একটা শহর যেখানে স্বপ্ন এবং ভালোবাসা দুটোই জীবিত রয়েছে। সিন শিফট হলে ডক্টর চা নামের সেই ব্যক্তিকে দেখানো হয়। সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে কোনো এক অজ্ঞাত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিন পুনরায় সারার কাছে শিফট হলে দেখা যায় সারা শেষবারের মতো তার হবু স্বামীকে ফোন করে। তবে তার স্বার্থপর মা সারার ফোনটা কেটে দেয়, যার কারণে সারা তার শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলে। এরপর সে ঠিক করে এতদিন ধরে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত পুরানো অতীত ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করবে। তাই সে সেক্রেটারির দেওয়া অবশিষ্ট টাকাটা নিয়ে একটা ফ্ল্যাট কেনার জন্য ব্রোকারের সঙ্গে সাক্ষাৎ করে। ব্রোকারের কথা মতোই সে কন্ট্রাক্ট সাইন করে তাকে সমস্ত টাকা দিয়ে দেয়। এরপর সারা অনেক আনন্দের সঙ্গে তার নতুন ঘরে আসে। সেখানে এসে সে প্রথমেই তার ইনস্টাগ্রাম চেক করলে দেখে অদ্ভুত নামের এক ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করেছে, যার নাম হলো দোদো সোল লালা সোল, যেখানে লেখা ছিল সে যদি নিজেকে একা মনে করে তাহলে সে ওই ব্যক্তির প্রোফাইলে দেওয়া ছবির লোকেশনে চলে আসতে পারে। এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পেরিয়ে যায়। কিন্তু এর মধ্যেই একদিন সারা যখন তার রুমে বসেছিল তখন এক রিয়েল এস্টেট এজেন্ট তার ঘরটা পরিদর্শনের জন্য আসে। তার কাছ থেকে সবকিছু শোনার পর সারা বুঝতে পারে তাকে ঠকানো হয়েছে। তাই সে যে ব্রোকারের কাছে কন্ট্রাক্টটা সাইন করেছিল দৌড়ে তার অফিসে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে শত শত মানুষ ওই অফিসের বাইরে ভিড় জমিয়েছে, অর্থাৎ ওই ব্রোকার সারার মতো তাদের সঙ্গেও প্রতারণা করেছে। এই সবকিছু শোনার পর সারার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার কাছে এখন থাকার মতো কোনো জায়গা নেই। তাই সে ভারাক্রান্ত মনে তার ছোট্ট কুকুরটাকে কোলে নেয় এবং চলে আসে তার মা বাবার কবরের কাছে। সেখানে বসে সে তার মা বাবাকে বলতে থাকে, আমি তোমাদের অনেক মিস করি। এরপর সারার অনেক খিদে পায়, তবে তার কাছে কোনো পয়সা না থাকায় সে বাধ্য হয়ে কুকুরের খাবারগুলি খেতে শুরু করে। কিন্তু ওই দুর্গন্ধযুক্ত খাবার কোনোভাবেই তার পেটে যাচ্ছিল না। তখনই তার মনে পড়ে ইনস্টাগ্রামে এক অজ্ঞাত ব্যক্তি তাকে তার শহরে আমন্ত্রণ জানিয়েছিল। সারা মনে করে সেটা হয়তো তার চেনা জানা কেউ হতে পারে। আর সত্যি বলতে এমন কঠিন সময়ে সারার ওই ব্যক্তির উপরে ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই সারা তার পোষা কুকুরটিকে গাড়িতে বসিয়ে নতুন করে জীবন শুরু করার জন্য অচেনা সেই শহরে পাড়ি দেয়। তবে যাওয়ার পথে তার কুকুরটি অদ্ভুত আচরণ করতে থাকে, যার ফলে সারা পেছন ফিরে কুকুরটির মাথায় হাত বোলায়। আর এটা করতে গিয়েই ওই রাস্তা দিয়ে যাওয়া গজুনকে সে ধাক্কা মেরে বসে। গাড়ির ধাক্কায় গজুন খুব বাজেভাবে আহত হয়। তবে সাথে সাথেই সে উঠে এসে গাড়ি চালককে চেক করতে গিয়ে দেখে গাড়ির চালক আর অন্য কেউ নয়, সে হলো সারা। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে এবং তাদের দুজনকে হসপিটালে নিয়ে যায়। দেখা যায় ওই হসপিটালে যে ডাক্তার বর্তমানে ডিউটিতে রয়েছে সে হলো ডক্টর চা। আসলে ডিভোর্সের পর সে সদ্য ট্রান্সফার নিয়ে এখানে চলে এসেছে। সারার জ্ঞান ফিরলে সে লক্ষ্য করে তার দুটো হাত সম্পূর্ণ ব্যান্ডেজ দিয়ে বাঁধা রয়েছে। সত্যি বলতে তাকে দেখে মমির থেকে কম কিছু মনে হচ্ছিল না। এরপর সারা তার সাইডে গজুনকে বসে থাকতে দেখে। গজুন তাকে বলে তার পোষা কুকুরটা এখন সার্জারি রুমে রয়েছে, যা শুনে সারা নিজের চোখের জল আটকে রাখতে পারে না। দেখা যায় গজুন অনেক ভালোবাসার সাথে সারার চোখটা মুছিয়ে দেয়। তারপর ডক্টর চা সেখানে এসে সারাকে বলে তার বাঁ হাতের চোটটা অনেক গভীর, তাই তাকে কম করে 3 সপ্তাহ প্লাস্টার পরেই থাকতে হবে। রাতের বেলায় সারা সাহায্যের জন্য ইনস্টাগ্রামে এসে ওই ব্যক্তিকে মেসেজ করে। তবে ততক্ষণে ওই ব্যক্তি তার জরুরি কাজে কোথাও চলে গিয়েছিল। সারা কি করবে বুঝে উঠতে না পেরে কাঁদতে শুরু করে। পাশে বসে থাকা গজুন ঠিক আগের মতোই অনেক সহানুভূতির সাথে তার চোখের জলটা মুছিয়ে দেয়। গজুনকে এতটা সেবা করতে দেখে সারা তাকে জিজ্ঞাসা করে সে এখনো পর্যন্ত তার কাছে বসে আছে কেন। গজুন বলে, আমাকে যদি তুমি কিছু পরিমাণ ক্ষতিপূরণ দাও তাহলে আমার অনেক সুবিধা হতো। তখন সারা তাকে বলে, আমার কাছে কোনো টাকা নেই, এমনকি আমি আমার থাকার জায়গাটাকেও হারিয়ে ফেলেছি। তার এমন সব কথা শুনে গজুন কিছুটা আপসেট হয়ে পড়ে। তবে তা সত্ত্বেও সে সারাকে তার হসপিটালের রুম অবধি পৌঁছে দেয়। এরপর সে যখন হসপিটাল থেকে চলেই যাচ্ছিল তখন সারা তাকে আটকে নেয়, কারণ সে চলে গেলে সারার খেয়াল রাখার মতো কেউ থাকবে না। এরপর গজুন সারাকে জল খাওয়ানো থেকে শুরু করে তার সমস্ত কাজ করতে থাকে এবং সবশেষে সে সারার পাশেই বিছানা করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাদের ওই রুমে একটা বাচ্চা পেশেন্ট আসে। বাচ্চাটির মা মৃদু একটা হাসি নিয়ে সারাকে জিজ্ঞাসা করে তার এবং গজুনের মধ্যে সম্পর্ক কি। এমন একটা অদ্ভুত প্রশ্ন শুনে তারা দুজনেই বেশ ঘাবড়ে যায়, কারণ না তারা প্রেমিক প্রেমিকা না কোনো ভাই বোন। তবে সৌভাগ্যবশত ঠিক সেই সময় ডক্টর চা ওই বাচ্চা মেয়েটার চেকআপের জন্য আসে। মেয়েটির মা ডক্টর চাকে তার মেয়ের আঙুলটা ভালোভাবে চিকিৎসা করতে বলে, যাতে ওই আঙুলের কারণে তার পিয়ানো বাজাতে কোনো অসুবিধা না হয়। এটা শুনে সারা বুঝতে পারে মেয়েটাও তার মতোই পিয়ানো বাজাতে ভালোবাসে। তাই সারা মেয়েটাকে খুশি করার জন্য সামনের দিকে দুটো হাত বাড়িয়ে পিয়ানো বাজানোর অ্যাক্টিং করতে থাকে, কিন্তু তার
হাতগুলি যেহেতু প্লাস্টার করা ছিল তাই তাকে দেখতে সম্পূর্ণ জম্বির মতো লাগছিল। এরপর ডক্টর চা সারার কাছে এসে জিজ্ঞাসা করে। সারা বলে, আমার রাতে ঠিক করে ঘুম হয় না। এটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা নার্স এবং গজুন একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ আজ দুপুরবেলাতেই সারা জোরে জোরে নাক ডেকে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল। এরপর দেখতে দেখতেই সারার হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার দিন কাছে চলে আসে। তাই হসপিটাল থেকে সারাকে যত দ্রুত সম্ভব বিল পরিশোধ করতে বলা হয়। যেহেতু সারার কাছে কোনো টাকা ছিল না, তাই সে গজুনকে ওই বিলটা পরিশোধ করে দিতে বলে এবং সবশেষে তাকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, আমি হসপিটাল থেকে বেরিয়েই গাড়িটা বিক্রি করে তোমার সমস্ত টাকা পরিশোধ করে দেব। এরপর গজুন সারাকে খাবার খাইয়ে দেয়। সারা অনেক আনন্দের সাথে ওই খাবারটা উপভোগ করে। তবে হসপিটালের ওইসব খাবার খেয়ে সারার মন ভরে না, তাই সে গজুনকে বাইরে থেকে আইসক্রিম, জুস এবং স্যালাড নিয়ে আসতে বলে। তার অর্ডার করা ওই প্রত্যেকটা খাবারের সাথে সাথে গজুনের কাছে তার ঋণও বাড়তে শুরু করে। দেখা যায় সারার এই সমস্ত চাহিদা পূরণ করার জন্য বিউটি সেলুন, কোরিয়ান ফুড স্টোর এবং আরো একাধিক জায়গাতে সে ছোট ছোট কাজ করতে শুরু করে। কাজ শেষ করে সে বাড়ি ফিরলে জিনহা তার সঙ্গে দেখা করতে আসে। সে গজুনকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। এরপর সে গজুনকে একটা বিজ্ঞপ্তি পড়ে শোনায়, যেখানে লেখা ছিল যদি কেউ 3 দিন এবং 2 রাত্রি একটানা কাজ করে তাহলে তাকে 5 লাখ ওয়ান দেওয়া হবে। সারার হসপিটাল ফিস দেওয়ার জন্য গজুনের অনেক টাকার দরকার ছিল, তাই এমন একটা বিজ্ঞপ্তি শুনে সে অনেক খুশি হয়। এদিকে সারা বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ গজুন তার সঙ্গে দেখা করার জন্য হসপিটালে আসেনি, এমনকি সে তার কলও রিসিভ করছিল না। পাশের বেডে বসে থাকা ওই মহিলা অনুমান করে গজুন হয়তো সারার উপর বিরক্ত হয়ে পালিয়ে গেছে, কারণ সারা সর্বদাই তার কাছে টাকা চেয়ে বেড়ায়। ওই মহিলার মুখে এমন সব কথা শুনে সারা কাঁদতে শুরু করে, যেটা দেখে স্পষ্ট বোঝা যায় এই দুনিয়াতে সারা কতটা একা এবং কত কঠিন পরিস্থিতির সঙ্গে সে এখন লড়াই করছে। এরপর সারা নিজের মন শান্ত করার জন্য রুম থেকে বাইরে আসলে সেখানে এক ব্যক্তিকে পিয়ানো বাজাতে দেখে। সাথে সাথেই তার ছোটবেলার ম্যাডামের কথা মনে পড়ে, যে তাকে সবসময় বলতো সঙ্গীতের সুর তোমার সব দুঃখ দূর করতে পারে, তাই যখনই তোমার মন খারাপ হবে তুমি পিয়ানো বাজিও। এদিকে গজুন সেই মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির মিথ্যে জালে ফেসে যায়, তাই সে সেখান থেকে উঠে চলে যেতে চাইলে সিকিউরিটি গার্ডরা তাকে অনেক মারধর করে। অন্যদিকে সারা হসপিটালের বেডে বসে একা একাই সময় কাটাচ্ছিল, কারণ তার পাশের বেডে থাকা সেই বাচ্চা মেয়েটি আজ ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। সারা বসে বসে গজুনের কথা চিন্তা করে। এই সময় তার মাথা চুলকালে সে তার প্লাস্টার করা হাতগুলোকে ওপরে ওঠানোর চেষ্টা করে, তবে অসাবধানবশত তার হাত লেগে টেবিলে থাকা জলের গ্লাসটা নিচে পড়ে যায়। সারা ওই গ্লাসটা তুলতে গেলে পা পিছলে নিজেও মেঝেতে পড়ে যায়। অসহ্য যন্ত্রণা এবং বুক ভরা দুঃখ নিয়ে সারা চিৎকার করে কাঁদতে থাকে। তখনই ডক্টর চা তার আওয়াজ শুনে সেখানে আসলে সারা তাকে তার মাথাটা চুলকে দিতে অনুরোধ করে। ডক্টর চা তার এমন কথা শুনে হেসে ফেলে এবং তারপর নিজেই তার মাথাটা চুলকে দেয়। এরপর দেখা যায় গজুন কোনোভাবে সেই সিকিউরিটিদের হাত থেকে পালিয়ে হসপিটালে সারার কাছে চলে আসে। সে কোনো কিছু না বলেই সারাকে কোলে তুলে একটা পাহাড়ে নিয়ে যায় এবং সেখানে বসেই শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকে। গজুনকে পাশে পেয়ে সারা আগের থেকেও অনেকটা সুস্থ হয়ে ওঠে। সে গজুনকে বলে তার বিয়ে ভেঙে গিয়েছিল, কারণ বিয়ের দিনই তার বাবা কোনো এক অজানা কারণে দেউলিয়া হয়ে যায়, ফলে তার হবু স্বামী তাকে বিয়ে না করে সেখান থেকে পালিয়ে যায়। গজুন সারার সমস্ত কথা শোনার পর বুঝতে পারে সে এতদিন ধরে অনেক কষ্টের সাথে জীবন কাটিয়েছে, এমনকি বর্তমানে তার কাছে থাকার মতো কোনো জায়গা নেই। এরপর গজুন সারাকে একটা সেলুনে নিয়ে গিয়ে নিজেই তার চুল ধুইয়ে দিতে শুরু করে। এই সময় সারা এক দৃষ্টিতে গজুনের দিকে তাকিয়ে থাকে এবং বলে, তোমার ঠোঁট এবং নাকটা অনেক সুন্দর। এটা শুনে গজুন বেশ লজ্জা পায়, তাই সে একটা রুমাল দিয়ে সারার চোখ ঢেকে দেয়। এরপর সে সারাকে ডান হাতের প্লাস্টারটা খোলার জন্য হসপিটালে নিয়ে আসে। প্লাস্টার খোলার পর ডাক্তার সারাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয়। গজুন সারাকে কথা দেয় সে তার জন্য খুব তাড়াতাড়ি একটা ঘর খুঁজে দেবে। এরপর সেখান থেকে বেরিয়ে গজুন সারাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, যেখানে সে কাজ করত। দেখা যায় গজুন যখন কাজ করছিল তখন সারা সেখানে বসেই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এতে গজুনের কাজ করতে অনেক অসুবিধা হচ্ছিল, তাই সে তাকে তার ঘরের পাশের একটা সেলুনের ঠিকানা দিয়ে সেখানেই তার জন্য অপেক্ষা করতে বলে। আর এর সাথেই সিরিজের প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।